হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমরা এবিটিএ মানে ক্লাস 10-এর এবিটিএ বা মাধ্যমিকের এবিটিএর 222 নম্বর পেজ, যেটা আমাদের লাইফ সায়েন্সের পার্ট, সেই পার্টটা কিন্তু আজকে আমরা কমপ্লিট করব। আমরা এর আগে 222-এর আগে যতগুলো লাইফ সায়েন্সের পার্ট ছিল আমরা কিন্তু প্রায় কমপ্লিট করে দিয়েছি। আজকে 222 নম্বর পেজ আছে, তারপরে আমরা আদার্স পেজগুলো কিন্তু কন্টিনিউ করব। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে শুরু করি। আজকে 222 নম্বর পেজে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবো। সেগুলো হচ্ছে 1 মার্কসের বা মাল্টিপল চয়েস বা শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু আমরা বেসিক্যালি সলভ করবো আজকে। তাহলে চলো শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন, নিচে কোন হরমোনটি অগ্রস্ত প্রকটতায় সাহায্য করে? তাহলে কোন হরমোন অগ্রস্ত প্রকটতায় সাহায্য করে? তাহলে আমরা কিন্তু এটা জানি, অক্সিন হরমোন মেইনলি অগ্রস্ত প্রকটতায় সাহায্য করে। অক্সিন হরমোনের জন্য কিন্তু গাছের লম্বা হয়, বৃদ্ধি হয়, এটাকে বলা হয় অগ্রস্ত প্রকটতা। তারপরে কি বলছে পরের কোশ্চেন, সূর্যমুখী ফুলের দিনের বেলা ফোটে এবং রাত্রিবেলা মরে যায়, এটা কোন ধরনের? দেখো, সূর্যমুখী ফুলের কথা বলা আছে, লাইটের উপরের কথা বলা হয়েছে, তার মানে ফটো আসবেই কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো কোথাও আছে নাকি ফোটোনেস্টিক, হ্যাঁ ফোটোনেস্টিক আছে, তাহলে এই নম্বরটা সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে কোশ্চেন, মানব দেহে করটি স্নায়ু কতগুলো? মানব দেহে করটি স্নায়ুর সংখ্যা কতগুলো? আমরা জানি মানব দেহে করটি স্নায়ুর সংখ্যা কিন্তু 12 জোড়া, আর সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া বলা হয়। তাহলে করটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া, সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। নেক্সট কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে? নিউক্লিয় পর্দা বিলুপ্ত হবে কিন্তু প্রোফেজে কিংবা মেটাফেজের প্রথমের দিকে, কিন্তু নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাবের কথা যদি বলা হয় তাহলে কিন্তু সেটা কিন্তু আবার টেলোফেজ দশায় পুনরাবির্ভাব ঘটবে। নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে কোন দশায়? তাহলে কিন্তু আমরা জানি টেলোফেজ দশায়। তারপরে চলে আসি, ডিএনএ অণুর গঠনগত একক কি? ডিএনএ অণুর গঠনগত একক কি? পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস একক হলো নাইট্রোজেন বেস, ফসফেট এবং নিউক্লিওটাইড। দেখো, যদি পেন্টোজ শর্করা, ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন বেস এগুলো সব কিছু নিয়েই কিন্তু নিউক্লিওটাইড তৈরি হয়, তাহলে ডিএনএ অণুর গঠনগত একক হচ্ছে কিন্তু আমাদের নিউক্লিওটাইড কি নিয়ে তৈরি হয়? নিউক্লিওটাইড তৈরি হচ্ছে ফসফেট প্লাস সুগার প্লাস নাইট্রোজেন বেস, এই তিনটা মিলে কিন্তু নিউক্লিওটাইড তৈরি হয়। নাইট্রোজেন বেস, ফসফেট অ্যান্ড সুগার, এই তিনটা মিলে নিউক্লিওটাইড তৈরি হয়। তারপরে মানবদেহে মাইটোসিস বিভাজনের দ্বারা সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোমে কটি ডিএনএ তন্তু কুণ্ডলিত হয়? মানে অ্যাকচুয়ালি বলছে মাইটোসিস বিভাজনের সময় যে ক্রোমোজোমটা তৈরি হয়, সেই ক্রোমোজোমটা তৈরি হতে গেলে পরে, একটা ক্রোমোজোম তৈরি হতে গেলে পরে কতগুলো ডিএনএ দরকার হয়? তাহলে সিম্পলভাবে জানি আমরা, একটা ডিএনএ পেঁচিয়ে কি তৈরি হয়? ক্রোমোজোম ফর্মেশন করে। তারপরে কন্যা তখনই হিমোফিলিক হতে পারে যখন কেবলমাত্র মা হিমোফিলিক। দেখো, কন্যা হতে গেলে পরে বাবার কাছ থেকেও এক্স আসতে হবে, মায়ের কাছ থেকেও এক্স আসতে হবে, তাই তো? কন্যা হতে গেলে বাবার কাছ থেকেও এক্স আসতে হবে, মায়ের কাছ থেকেও এক্স আসতে হবে। তাহলে দুজনের আবার হিমোফিলিক বলেছে, তার মানে বাবাকেও একটা থাকতে হবে, তাহলে বাবাকে এরকম হতে হবে XHY, আর মাকেও অ্যাটলিস্ট বাহক হতে হবে, তবে একটা কন্যা সন্তান তৈরি হতে পারে। তাহলে কি বলছে দেখো, এখানে বলছে মা বাহক এবং বাবা হিমোফিলিক, তাহলে এইটাই আমাদের একমাত্র স্যাটিসফাই করছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ডি নম্বরটা। তারপরে চলে আসি, হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া হওয়ার জন্য দায়ী ফ্যাক্টরটি। এখানে দুটো কোশ্চেন বলা আছে, হিমোফিলিয়া এ অ্যান্ড রয়্যাল হিমোফিলিয়া। অ্যাকচুয়ালি দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। যদি হিমোফিলিয়া এ হয় তাহলে কত নম্বর ফ্যাক্টর কাজ করবে? তাহলে 8 নম্বর ফ্যাক্টর কাজ করবে। আর যদি রয়্যাল হিমোফিলিয়া হয় তাহলে কত নম্বর ফ্যাক্টর কাজ করবে? 9 নম্বর ফ্যাক্টর কাজ করবে। এখানে দুটো আলাদা আলাদা বলা আছে, ঠিক আছে? তারপরে চলে আসি, সাদা 9 নম্বরটা, সাদা বর্ণ এবং অমসৃণ রঙযুক্ত। সাদা বর্ণ হলে পারে তাহলে কি হবে? তাহলে আমাদের সাদা, ক্যাপিটাল বি মানে ব্ল্যাক, তাহলে স্মল বি মানে হোয়াইট হবে, তাহলে হোয়াইট সাদা বর্ণযুক্ত, তাহলে মানে আমাদের দুটোই স্মল বি রাখতে হবে, তাহলে স্মল বি আছে। এবং বলছে অমসৃণ রঙযুক্ত, তাহলে দেখো আমাদের এই দুটো কন্ডিশন কীভাবে তৈরি হতে পারে? সাদা, তার মানে স্মল বি হবে, কিন্তু বলছে অমসৃণ রঙযুক্ত, ঠিক আছে? তার মানে এইটা হবে আমাদের অমসৃণ রঙযুক্ত, কিংবা এইটা হতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কী অপশান আছে দেখো, তাহলে ক্যাপিটাল বি, আচ্ছা এইটা একটা আছে, আর
এইটা, তাহলে সি নম্বরটা আমাদের সঠিক উত্তর। দেখো এখানে দুটো স্মল বি, দুটো ক্যাপিটাল আর আছে এবং দুটো স্মল বি মাস্ট, আর দুটো একটা স্মল আর একটা ক্যাপিটাল আর আছে। তারপরের কোশ্চেনে চলে যাই আমরা। তারপরের কোশ্চেন এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এইটুকু বুঝতে অসুবিধা হলো, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু নেক্সট এটা আবার বোঝানোর চেষ্টা করবো। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল, তাহলে প্রাণের সৃষ্টির সময় পৃথিবীতে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? তাহলে কিন্তু আমরা সিম্পলভাবে জানি এটা প্রাণের সৃষ্টির সময় পৃথিবীতে অক্সিজেন অনুপস্থিত ছিল। তারপরে চলে আসি, ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ হলো, তাহলে একটা ঘোড়ার প্রাচীন পূর্বপুরুষ কে হয়? তাহলে আমরা পড়েছি ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লাইওহিপ্পাস, তারপরে এরকমভাবে পড়েছি তো, লাস্ট ইকোয়াস। তাহলে প্রাচীন ছিল কি? ইওহিপ্পাস। তাহলে প্রাচীনতম কি আছে? ইওহিপ্পাস, জি নম্বরটা। 12 নম্বর কোশ্চেন চলে যায়। প্রদত্ত কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়? কি বলেছে? নয় বলেছে, কিন্তু নোটিশ করবে নিষ্ক্রিয় অঙ্গ নয় বলেছে। তাহলে নয় হতে গেলে পরে দেখো, নিকটিন পর্দা এটা নিষ্ক্রিয় অঙ্গ, অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ, কানের পেশিও নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে আমাদের হাইপোথ্যালামাস যদি চলে যায়, হাইপোথ্যালামাস কিন্তু আমাদের নিষ্ক্রিয় অঙ্গ নয়। হাইপোথ্যালামাস আমাদের একটা ব্রেনের পার্ট, তাই তো, অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে। তারপর চলে আসি টেরর অফ বেঙ্গল। এটা সিম্পলভাবে জানো, ইনভেসিভ প্ল্যান্ট যেটা আমাদের টেরর অফ বেঙ্গল বলা হচ্ছে, এটা হচ্ছে কচুরিপানা, বাইরের দেশ থেকে আসছে, ঠিক আছে, কচুরিপানা। তারপরে চলে আসি, নাইট্রোজেনযুক্ত একটা গ্রিন হাউস গ্যাসের নাম, সিম্পলভাবে সি নম্বরটা N2O, ঠিক আছে, একটা নাইট্রোজেনযুক্ত গ্রিন হাউস গ্যাসের নাম। সিওডি এক প্রকারের পরিমাপক। সিওডি দিয়ে কী পরিমাপ করা হয়? সিওডি দিয়ে সিম্পলভাবে আমরা জানি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, তারপরে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, পিওডি, এগুলো কিন্তু সব জল দূষণের উপর নির্ভর করে। তাহলে এটা হচ্ছে জল দূষণের একটা ফ্যাক্টর, বা সিওডি বা বিওডি দিয়ে জল দূষণ পরিমাপ করা হয়। ক্লিয়ার? তারপরে চলে আসি আমরা শূন্যস্থান পূরণ। আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ বিঘ্নিত হয়? তাহলে আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোন বিঘ্নিত হয়, কারণ থাইরক্সিন হরমোন তৈরি করতে গেলে পরে আয়োডিনের দরকার পড়ে, আর যদি থাইরক্সিন হরমোন কম হতে হয় তাহলে গলগণ্ড রোগ হয়, এটা আমরা জানি। তারপরে হচ্ছে ড্যাশ কোষ বিভাজনকে হাঁস বিভাজন বলা হয়? তাহলে কি হচ্ছে? মিওসিস কোষ বিভাজনকে হাঁস বিভাজন বলা হয়। তারপরে কোশ্চেনটা বলছে একই জিনের ভিন্ন রূপভেদকে কি বলা হয়? একই জিনের ভিন্ন রূপভেদকে আমরা কিন্তু জানি, একই জিনের ভিন্ন রূপভেদকে কি বলা হচ্ছে? অ্যালিল বলা হচ্ছে। কি বলা হচ্ছে? অ্যালিল বলা হয়। তারপর সমসত্ব ক্রোমোজোম ড্যাশ বিবর্তনকে নির্দেশ করে? তাহলে অভিসারী না অপসারী? অপসারী। তাহলে সমসত্ব অঙ্গ তাহলে কি হচ্ছে? অপসারী বিবর্তনকে নির্দেশ করে। তারপর হচ্ছে করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? করবেট জাতীয় উদ্যান বা জিম করবেট জাতীয় উদ্যান, যেটা হচ্ছে ফার্স্ট জাতীয় উদ্যান, তাহলে এটা কোথায় অবস্থিত? জিম করবেট জাতীয় উদ্যান কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত। কোথায়? উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশে অবস্থিত। তাহলে জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত জিম করবেট জাতীয় উদ্যান। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল এই অবধি। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাই আমরা। ড্যাশ পেশি সংকোচনে নিকটবর্তী অঙ্গ দূরে প্রসারিত হয়? দেখো আমি এইভাবে দাঁড়িয়ে আছি, যদি আমার এই দুটো হাত এইভাবে আছে, এবার যদি এটা প্রসারিত করতে যায় তাহলে এটাকে কি বলা হচ্ছে? অ্যাবডাকশন। তাহলে অ্যাবডাক্টর পেশি সংকোচনের ফলে তাহলে কি হবে? অ্যাবডাক্টর পেশি সংকোচনের ফলে কিন্তু এই নিকটতম অঙ্গ দূরে প্রসারিত হচ্ছে। আর এটা একটা উদাহরণ, একটা অ্যাবডাক্টর পেশি উদাহরণ, ল্যাটিসিমাস ডরসি। তারপর চলে আসে আমাদের নিচে সত্য মিথ্যা বলেছে। এডিএইচ হরমোন অগ্নাশয় থেকে ক্ষরিত হয়? এডিএইচ হরমোন কিন্তু কখনোই অগ্নাশয় থেকে ক্ষরিত হয় না। অ্যান্টিডাইউরেটিক হরমোন কখনোই অগ্নাশয় থেকে ক্ষরিত হয় না, তাহলে এটা কিন্তু মিথ্যা। তারপরে বলছে মস্তিষ্কের আবরণকে মেনিনজেস বলা হয়? এটা একদম ঠিক। মস্তিষ্কে এবং সুষুম্নাকাণ্ডের বাইরে যে আবরণ থাকে সেটাকে কিন্তু কি বলা হচ্ছে? মেনিনজেস বলা হচ্ছে। আরএনএতে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে? একদম সঠিক উত্তর। আরএনএ থায়ামিনের পরিবর্তে সত্যি ইউরাসিল থাকে, ঠিক আছে, থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তবে ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামেট দ্বয়ের মিলনে হোমোজাইগাস অপত্য তৈরি হয়? তাহলে ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামেটের ফলে হোমোজাইগাস না, দেখো হোমোজাইগাস হচ্ছে ক্যাপিটাল টি হতে পারে, কিংবা স্মল টি হতে পারে, কিন্তু যখন ক্যাপিটাল টি স্মল টি হবে তখন সেটা কিন্তু হেটারোজাইগাস হবে, ঠিক আছে, তখন সেটা কিন্তু হেটারোজাইগাস হবে। তারপরে শ্বাসমূল আম গাছে দেখা যায়?
আচ্ছা, হেটারো জায়গায় এটা কিন্তু হচ্ছে না উত্তর, ঠিক আছে। তারপরে বলছে শ্বাসমূল আম গাছে দেখা যায়। আম গাছে কিন্তু কখনোই শ্বাসমূল দেখা যায় না, আম গাছে শ্বাসমূল দেখা যায় না, শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে, ঠিক আছে। তাহলে এটাও মিথ্যা। তারপরে ব্ল্যাকফুট এক প্রকারের বায়ুবাহিত রোগ। ব্ল্যাকফুট এক প্রকারের বায়ুবাহিত রোগ না, ব্ল্যাকফুট হচ্ছে বায়ুবাহিত রোগ না, ব্ল্যাকফুট বায়ুবাহিত রোগ না। তারপরে চলে আসি নেক্সট আমাদের স্তম্ভ মেলানো। স্তম্ভ কয় স্তম্ভের সাথে বা এ স্তম্ভের সাথে বি স্তম্ভটাকে আমাদের মিলাতে হবে। তারপরে চলে আসি এখানে তাহলে কি হচ্ছে প্রকরণ চলন। প্রকরণ চলন কোথায় দেখা যায়? প্রকরণ চলন দেখা যায় বন চারালে, প্রকরণ চলন বন চারালে দেখা যায়। পিউরিন যুক্ত ক্ষার, পিউরিন যুক্ত ক্ষার হচ্ছে আমাদের, পিউরিন যুক্ত ক্ষার হচ্ছে, দেখো এখানে পিউরিন যুক্ত ক্ষার অ্যাডিনিন নাকি সাইটোসিন। তাহলে দেখো পিউরিন, পিউরিন হচ্ছে পিউরিন, পিউরিন আরেকটা হচ্ছে পিরিমিডিন, পিরিমিডিন। পিউরিন হচ্ছে এ, পিরিমিডিন হচ্ছে টি, পিউরিন হচ্ছে জি, পিরিমিডিন হচ্ছে সি। তাহলে কি হচ্ছে পিউরিন যুক্ত। তাহলে পিউরিন যুক্ত দেখো অ্যাডিনিন আর নাহলে গুয়ানিন হবে, তাই তো। তাহলে আমাদের পিউরিন যুক্ত ক্ষার হচ্ছে অ্যাডিনিন। তারপরে পিরিমিডিন যুক্ত ক্ষার হচ্ছে দেখো সাইটোসিন, পিরিমিডিন যুক্ত ক্ষার হচ্ছে সাইটোসিন, এটা ভালো করে নোটিশ করবে। তারপর অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যা মালতীতে, অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যা মালতীতে। তারপরে বিপন্ন প্রায় উদ্ভিদ, একটা বিপন্ন প্রায় উদ্ভিদ রোডোডেনড্রন, তাই তো। আচ্ছা, এটা কমপ্লিট করি আগে। আচ্ছা, জৈব বিবর্ধক হচ্ছে আমাদের ডিডিটি। আচ্ছা, আর বিপন্ন প্রায় উদ্ভিদ ক্যাকটাস কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাহলে আমাদের রোডোডেনড্রন হবে বিপন্ন প্রায় উদ্ভিদ। ক্যাকটাসে কিন্তু কোনো জোড়া নেই, ক্লিয়ার। তাহলে এই অবধি ছিল আমাদের এখানে। নেক্সট কোশ্চেনে চলে যায় আমাদের এখানে যে কোনো একটি বাক্য উত্তর দিতে বলছে, বিসাদৃশ্য লিখতে বলছে। কি কি আছে? টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন, তাই তো। আর সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এটা কিন্তু কোনো হরমোনের মধ্যে পড়ে না, তাহলে বিসাদৃশ্য কোনটা? এইটাই। তারপরে চলে যাই হোল্যান্ডিক জিন। হোল্যান্ডিক জিন কি বলছে? হোল্যান্ডিক জিন কাকে বলে? ওয়াই ক্রোমোজোম অবস্থিত জিনগুলোকে হোল্যান্ডিক জিন বলে, ওয়াই ক্রোমোজোম অবস্থিত জিনগুলোকে হোল্যান্ডিক জিন বলা হয়। তারপর চলে আসি প্রথম জোড়ার সাথে দ্বিতীয় জোড়াকে ম্যাচ করাতে হবে। দেখো পরাগরেণুর ক্রোমোজোম সংখ্যা, পরাগরেণুর ক্রোমোজোম সংখ্যা কি বলছে? পরাগরেণুর ক্রোমোজোম সংখ্যা 16। পরাগরেণুর ক্রোমোজোম সংখ্যা, তাহলে আমরা জানি পরাগরেণু কি হচ্ছে? পরাগরেণু হচ্ছে এন হয়, এন ইকুয়াল টু 16। তো পরাগরেণু কি হয় আমাদের? পরাগরেণু হয় এন, তাহলে এন ইকুয়াল টু কত দেওয়া আছে? 16 তো আছে। আচ্ছা, তাহলে আর শস্য কি হয়? তাহলে শস্য হয় 3n, তাই তো আমরা জানি। তাহলে এন যদি 16 হয় তাহলে 3n কত হচ্ছে? 3n। আচ্ছা, এন যদি 16 হয় তাহলে 2n ইকুয়াল টু কত হচ্ছে? 32, তাই তো। আর তাহলে 3n কত হচ্ছে? 3n কত হচ্ছে? তাহলে 48 হচ্ছে, তাই তো। 48। তাহলে আমাদের শস্য কত হবে? শস্য হবে 48টি ক্রোমোজোম যুক্ত। তাহলে পরাগরেণুর ক্রোমোজোম সংখ্যা 16, শস্য ক্রোমোজোম সংখ্যা 48 হবে। কিন্তু কি করে হলো? কারণ শস্য আমরা জানি 3n আর পরাগরেণু n, তাহলে n ইন্টু 3 করলেই হয়ে গেল। তাহলে n এর মান কত হচ্ছে? 16 ইন্টু 3, 16 ইন্টু 3 সমান সমান কত হচ্ছে? এই হচ্ছে 48। তারপরে নেক্সট চলে যায় একটি বায়ুপরাগী ফুলের উদাহরণ। তো বায়ুপরাগী ফুলের উদাহরণ ধান, গম প্রচুর আছে, ঠিক আছে। ধান, গম এরা হচ্ছে কিন্তু সবাই বায়ুপরাগী ফুল। তারপরে চলে আসি মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত জিনোটাইপ অনুপাত কত? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। ফিনোটাইপ আমি বলে দিচ্ছি, ফিনোটাইপ হচ্ছে দ্বিসংকর জননে কত হচ্ছে? 9:3:1। এবার জিনোটাইপ কত? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা মুখস্থ করে নেবে। কত? 122, 412, 121 এরকম আছে, ঠিক আছে। তাও দেখো না। তারপরে JFM এবং PBI এর পুরো নাম কি? JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট আর PBI পিপল বায়োডাইভার্সিটি রিজার্ভ, ঠিক আছে। এদের পুরো নাম হচ্ছে এইটাই। আচ্ছা, প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? বৃক্ষ কাকে বলা হয়? এটাও তোমাদের হোমওয়ার্ক। আমি দুটো অপশন দিচ্ছি, প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয় যদি আমাদের বলা হয়, তাহলে কি বলতে পারি? তোমাদের দুটো অপশন দিচ্ছি, দুটোর মধ্যে একটা চুজ করতে পারে। একটা অ্যামাজন রেন ফরেস্ট আর একটা হচ্ছে জলাভূমি, এই দুটোর মধ্যে একটা হবে। এটা আমি বলে দিলাম, ঠিক আছে। এবার তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকবে, আমি দুটো অপশন দিলাম। তারপরে চলে আসি নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয়ের অন্তর্গত একটি খুঁজে বের করতে হবে। বলছে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার,
টাইফয়েড, জলদূষণ, কলকারখানা থেকে বজ্র পদার্থ। যদি আমি এখানে জলদূষণটা দেখি তাহলে জলদূষণের জন্যই কিন্তু মানে জলদূষণ কীভাবে হয়, কৃষিক্ষেত্রে বজ্র পদার্থের জন্য হয়, কলকারখানা থেকে উৎপন্ন বজ্র পদার্থের জন্য হয় এবং টাইফয়েডের জন্য কিন্তু হয়। ঠিক আছে, তাহলে কিন্তু এই জলদূষণটা হবে 4টি বিষয়ের মধ্যে একটি বিষয়ের অন্তর্গত। ক্লিয়ার? তাহলে এই অবধি ছিল আমাদের আজকের কোশ্চেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা করার জন্য। তোমরা সাথে থেকো অবশ্যই। আর নেক্সট দিন আমরা নেক্সট টপিকের উপর ক্লাস নিয়ে আসছি। ঠিক আছে, যদি তোমাদের কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর যে হোমওয়ার্কগুলো দিলাম অবশ্যই সেগুলো আমাকে জানানোর চেষ্টা করবে বা নিজেরাও করবে। ঠিক আছে, তা সবাইকে আবারও এগেন অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।